আচ্ছা দেখো, আজকের টপিক হচ্ছে কারশফের সূত্র। ইংরেজি উচ্চারণ হচ্ছে কিরশফস ল, ঠিক আছে। কারশফের দুইটা সূত্র। কারশফ একজন সায়েন্টিস্টের নাম। কারশফের দুইটা সূত্র। তো প্রথম সূত্র লিখো, এটাকে বলে কিরশফস কারেন্ট ল। প্রথম সূত্র হচ্ছে কিরশফস কারেন্ট ল। এটাকে আমরা শর্ট ফর্মে কেসিএল বলবো। কিরশফস কারেন্ট লকে আমরা শর্ট ফর্মে কি বলবো? কেসিএল। বোঝাই যাচ্ছে এটা কি নিয়ে আলোচনা বলো তো? কারেন্ট নিয়ে আলোচনা, তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা, তাই না? তো খেয়াল করো, কারশফ তার প্রথম সূত্রে বলছে যে বর্তনীর নির্দিষ্ট কোনো বিন্দুতে, মনে করো এটা একটা নির্দিষ্ট বিন্দু, এখানে অনেকগুলো তার কানেক্টেড আছে, বিভিন্ন সাইডে অনেকগুলো তার কানেক্টেড আছে, বুঝা গেছে? একটা নির্দিষ্ট বিন্দুতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবেশ করে এবং যে পরিমাণ তড়িৎ প্রবাহ বের হয়ে যায় তাদের বীজগাণিতিক যোগফল শূন্য। মনে করো এই বিন্দুতে I1 কারেন্ট প্রবেশ করতেছে, I2 বের হয়ে যাচ্ছে, I3 প্রবেশ করে, I4 প্রবেশ করে, I5 বের হয়ে যায়, তাদের বীজগাণিতিক যোগফল কি? শূন্য। বীজগাণিতিক যোগফল বলতে এখানে যোগ বিয়োগ দুইটাকে বোঝায়। প্রবেশ করলে আমরা যোগ করব, আর বের হয়ে গেলে কি করব? বিয়োগ করব, ঠিক আছে? তাহলে এখানে বলাই যায় যে I1 মাইনাস I2 প্লাস I3 প্লাস I4, I5 কি হবে? প্লাস না মাইনাস? মাইনাস I5 ইকুয়াল কি বলতো? শূন্য। তার মানে একটা বর্তনীর নির্দিষ্ট বিন্দুতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবেশ করে এবং যে পরিমাণ তড়িৎ প্রবাহ বের হয়ে যায় তাদের বীজগাণিতিক যোগফল কি? শূন্য। লিখো, বর্তনীর নির্দিষ্ট বিন্দুতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবেশ করে এবং যে পরিমাণ তড়িৎ প্রবাহ বের হয়ে যায় তাদের বীজগাণিতিক যোগফল শূন্য। বীজগাণিতিক যোগফল শূন্য হয়। দেখো, এটা খুবই সিম্পল ফর্মুলা, এটা এমনি বোঝা যায়, তাই না? বর্তনীতে প্রবেশ করবে এবং বের হয়ে যাবে, অবশিষ্ট কোনো কারেন্ট কি থাকবে? যতটুকু আসবে ততটুকুই বের হয়ে যাবে, কোনো কারেন্ট থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপর লেখো দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রটা খুবই ইজি, দ্বিতীয় সূত্র লিখো। দ্বিতীয় সূত্র হচ্ছে কিরশফস ভোল্টেজ ল। দ্বিতীয় সূত্রটা হচ্ছে কিরশফস ভোল্টেজ ল। এটাকে শর্ট ফর্মে আমরা কি বলবো বলো তো? KVL। বুঝা গেছে? এটাকে বলবো আমরা KVL। বুঝাই যাচ্ছে এটা কি নিয়ে আলোচনা করবে? ভোল্টেজ নিয়ে, ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি নিয়ে। কিরশফের দ্বিতীয় সূত্র আলোচনা করে ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি নিয়ে, ঠিক আছে? এটা একটু বুঝো সবাই, এটা একটু বুঝো, এইদিকে তাকাও। দেখো, ধরো এটা একটা বর্তনী ধরলাম, এটা হচ্ছে একটা বর্তনী, এটার মধ্যে বেশ কয়েকটা রোধ আছে এবং এখানে দুইটা কোষ বা দুইটা ব্যাটারি আছে। এই প্রথম সূত্র তোলার পরে সবাই এখানে তাকায় থাকো, বোর্ডে তাকাও। এখানে দেখো অনেকগুলো রোধ আছে, R1 R2 R3 R4 R5, ঠিক আছে? এবং যে ব্যাটারি আছে এটার নাম, ব্যাটারির তড়িৎচালক শক্তি একটার নাম হচ্ছে E1 আর এটা কত? E2। সবাই বোর্ডে তাকাও, এটা পরে লিখবা, এটা আমি শেষ করি পরে লিখবা। দেখো, এখানে একটা বর্তনী আছে, বর্তনীর মধ্যে ক্লোজ সার্কিট আছে দুইটা, মানে লুপ কয়টা আছে? দুইটা। এই বর্তনীর মধ্যে বদ্ধ বর্তনী কয়টা আছে? দুইটা। যেমন এটা চারপাশে কি বদ্ধ, এটারও কি চারপাশে বদ্ধ। এই বর্তনীর তড়িৎচালক শক্তি বা ব্যাটারি কত? E1। এইটার কত? E2। ধরে নিলাম এখান থেকে I1 কারেন্ট বের হয়, এখান থেকে কত কারেন্ট বের হয়? I1। এই যে ব্যাটারির যে প্রান্ত ছোট এটা নেগেটিভ, যে প্রান্ত বড় দাগ থাকে এটা কি? পজিটিভ। এইখান থেকে কারেন্ট বের হয়, অলওয়েজ পজিটিভ থেকে কারেন্ট বের হয়, তাহলে এটার কারেন্ট এই দিক দিয়ে আসবে, এটা হবে I2, ঠিক আছে? তো কিরশফ তার দ্বিতীয় সূত্রে কি বলছে খেয়াল করো।
কির্চফ তার দ্বিতীয় সূত্রে বলছে একটা বদ্ধ বর্তনীতে তড়িৎ চালক শক্তির মান, বদ্ধ বর্তনীতে কিসের মান? তড়িৎ চালক শক্তির মান। যেমন এইখানে একটা বদ্ধ বর্তনী, এটা হচ্ছে E1, ঠিক আছে, এর তড়িৎ চালক শক্তি কত? E1। একটা বদ্ধ বর্তনীতে তড়িৎ চালক শক্তির মান তার প্রতিটি রোধকে কে বলতো? R1, R2 আর কে? R3। একটা বদ্ধ বর্তনীতে তড়িৎ চালক শক্তির মান তার প্রতিটি রোধ এবং সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টির সমান। এখানে বলতো এটা থেকে যদি I1 কারেন্ট বের হয় তাহলে ঘুরে ঘুরে এটার মধ্যে কত কারেন্ট প্রবেশ করে? I1। একটা ব্যাটারি থেকে যতটুকু কারেন্ট বের হয় আবার ঘুরে ঘুরে ওই কারেন্টই প্রবেশ করে। এইখান থেকে I1 বের হইলে I1 পরিমাণ কারেন্ট প্রবেশ করবে, এখান থেকে I2 বের হইলে ঘুরে ঘুরে আবার কি I2 পরিমাণ কারেন্ট প্রবেশ করবে। বোঝা গেছে? এইটুকু তো শিওর, তাই না? যে এখানে কারেন্ট প্রবেশ করবে I1 আর এটার মধ্যে কারেন্ট কত প্রবেশ করবে? I2। তাহলে বলো R1 রোধের কারেন্ট কত? I1। R2 রোধের কারেন্ট কত? I1। এখানে R5 এর কারেন্ট কত? I2। R4 এর কারেন্ট কত? I2। কিন্তু R3 এর কারেন্ট কত বলো তো? R3 এর কারেন্ট দুইটাই না, এই যে এই দিক থেকে যাচ্ছিল কে? I1, এই দিক থেকে যাচ্ছিল কে? I2। দুইটাই কি R3 এর মধ্যে প্রবেশ করে না? তার মানে মনে রাখতে হবে R1 এর সংশ্লিষ্ট কারেন্ট I1, R2 এর সংশ্লিষ্ট কারেন্ট কি? I1, R3 এর সংশ্লিষ্ট কারেন্ট কি? I1 প্লাস I2, R4, R5 এদের সংশ্লিষ্ট কারেন্ট কত? I2। তো কার্শফ বলছে যে কোনো বদ্ধ বর্তনীতে, যেমন এটা একটা বদ্ধ বর্তনী, কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ চালক শক্তির মান তার প্রতিটি রোধ, সবগুলা কি? রোধ এবং সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা, যেমন এটার প্রবাহ মাত্রা কত? I1, এটার প্রবাহ মাত্রা কত? I1, এটার প্রবাহ মাত্রা কত? I1 প্লাস I2, এর গুণফলের, সবাইকে আমরা গুণ করে দিলাম, গুণফলের বীজগাণিতিক সমষ্টির সমান। এই যে বীজগাণিতিক সমষ্টির সমান, বুঝছো এটুকু? তোলো এটা। আচ্ছা বলো তো, আমরা যদি পরেরটার জন্য আবার সমীকরণ বানাই তাহলে কি হবে? এইটার তড়িৎ চালক শক্তি কত? E2। এটার তড়িৎ চালক শক্তি হচ্ছে E2। তড়িৎ চালক শক্তির মান তার প্রতিটি রোধকে কে আছে? R3 আছে, আর কে আছে বলো তো? R4 আছে, R5 আছে। R3 এর কারেন্ট কত? I1 প্লাস I2। R4 এর কারেন্ট কত? I2। R5 এর I2। তাহলে প্রতিটি রোধ এবং সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক সমষ্টির সমান। এটা কি বুঝছো? তাহলে এটা সংজ্ঞা লিখতেছি, তৃতীয় সূত্রের সংজ্ঞা লিখতেছি। দেখো, কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ চালক শক্তির মান এর প্রতিটি রোধ এবং সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক সমষ্টির সমান। বীজগাণিতিক সমষ্টির সমান। তাহলে দেখো, এইটা কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ চালক শক্তির মান এর প্রতিটি রোধ এবং সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টির সমান। এখানে মার্ক করো, আমার মতো মার্ক করে রাখো। আর এইটার মধ্যে নির্দিষ্ট বিন্দুতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবেশ করে আর বের হয়ে যায়, এইখানে প্রবেশ শব্দটা উঠে নেই, দেখো ভুলে প্রবেশ শব্দটা লিখে নেয়। যে পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবেশ করে, লিখছো এটা? প্রবেশ করে, তার মানে যে পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবেশ করে আর যারা বের হয়ে যায় তাদের বীজগাণিতিক যোগফল 0 হয়। ঠিক আছে, এটুকু লেখা হয়েছে না? এখন দেখো, এখানে একটু নোট রাখবা, এখানে নোট লিখো, নোট। এই সংজ্ঞা মুছে দিলাম, হ্যাঁ, প্রথমটা হয়েছে না? আচ্ছা, এখানে আমরা একটু নোট করে রাখি। দেখো, বলো কেসিএল প্রয়োগ করি কোথায় আমরা?
কেসিএল কোথায় অ্যাপ্লাই করি? বর্তনীর নির্দিষ্ট বিন্দুতে। কোথায় অ্যাপ্লাই করি? সবাই একটু বড় তাকাও। এই কেসিএল অ্যাপ্লাই করি বর্তনীর নির্দিষ্ট বিন্দুতে, আর কেভিএল যেটা দ্বিতীয় সূত্র, এটা অ্যাপ্লাই করি কোথায়? বদ্ধ বর্তনীতে। বোঝা গেছে? মাথায় রাখবা। তাহলে কেসিএল অ্যাপ্লাই করা হয়, কেসিএল প্রয়োগ করা হয় নোট বা নির্দিষ্ট বিন্দুতে। নির্দিষ্ট বিন্দুকে নোট বলে আর কি, বর্তনীর নির্দিষ্ট বিন্দুতে। আর কেভিএল প্রয়োগ করা হয় লুপ, লুপ বা বদ্ধবর্তনীতে। বদ্ধবর্তনীকে লুপ বলা হয়। ওকে, দেখো এখানে কেসিএল কেভিএল এই দুইটা অ্যাপ্লাই করা হয় নর্মালি কোন একটা কমপ্লেক্স সার্কিটের ক্ষেত্রে, যেই বর্তনী খুব বেশি জটিল থাকে। বোঝা গেছে? কোন একটা বর্তনী খুব বেশি জটিল থাকলে, এলোমেলো থাকলে, ওইটার ক্ষেত্রে কেসিএল কেভিএল আমরা অ্যাপ্লাই করব। তখন প্রথমে তুমি দুইটা সমীকরণ বানাবা। এটা কেভিএল অ্যাপ্লাই করছি না আমরা, কেভিএল প্রয়োগ করে আমরা কি করব? দুইটা সমীকরণ বানাবো। যদি একটা বর্তনীর মধ্যে তিনটা লুপ থাকে, তিনটা বদ্ধ বর্তনী থাকে, তাহলে সমীকরণ কয়টা আসবে? তিনটা। যদি দুইটা লুপ থাকে তাহলে সমীকরণ কয়টা আসবে? দুইটা। তার মানে একটা বর্তনীর মধ্যে যতগুলা বদ্ধ বর্তনী থাকে, যতগুলা লুপ থাকবে, ততগুলা কি হবে? কেভিএল সমীকরণ রেডি করবো আমরা। ঠিক আছে? তারপর সমীকরণ সমাধান করলে অজানা রাশি পাওয়া যাবে। সমীকরণ সমাধান পড়ছি না আমরা 9-10-এ? প্রতিস্থাপন, বজ্রগুণন, অপনয়ন, নির্ণায়ক পড়ছি না? যে কোনো এক পদ্ধতিতে সমাধান করলেই হবে। যে কোনো পদ্ধতিতে কি করব? সমাধান। তার মানে অন্যান্য ম্যাথে কিন্তু আমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করি, এখানে ডিরেক্ট ফর্মুলা ইউজ করব না। এখানে কি করব? প্রথমে দেখব বর্তনীর মধ্যে কয়টা লুপ আছে, যে কয়টা লুপ থাকবে ওই কয়টা কি বানাবো? সমীকরণ। তারপর সমীকরণ সমাধান করলে কি পাবো? অজানা রাশি। আচ্ছা, অজানা রাশি কি কি আসতে পারে বলো তো? এই সমীকরণ থেকে চাইতে পারে কি কি? এই সমীকরণে দেখো, যেমন তড়িৎ প্রবাহ আছে, রোধ আছে, আবার তড়িৎচালক শক্তি আছে। তিন ধরনের রাশি আছে না? তার মানে কারশফের সূত্র থেকে যে কোনো একটা চাইতে পারে। উদ্দীপক সাজে যে কোনো একটা চাইতে পারে, যে কারেন্ট বের করো, অথবা রোধ বের করো, অথবা তড়িৎচালক শক্তি বের করো, অথবা R2 অথবা R3 রোধের মান কত বের করো। বোঝা গেছে? তার মানে এখানে একটু লিখে রাখো, নোট লিখে রাখো, যে প্রথমে আমরা কি করব? যতগুলা লুপ থাকবে ততগুলা কি করব? সমীকরণ তৈরি করব। যতগুলি লুপ থাকবে ততগুলি কেভিএল সমীকরণ, যতগুলি লুপ থাকবে ততগুলি কেভিএল সমীকরণ তৈরি হবে। সমীকরণ সমাধান করলে অজানা রাশি পাওয়া যাবে। সমীকরণ সমাধান করলে আমরা অজানা রাশি পাব। অজানা রাশি কি কি চাইতে পারে বলতো? কারেন্ট কি চাইতে পারে? কারেন্ট, অথবা কি চাইতে পারে? রোধ, অথবা তড়িৎচালক শক্তি ই। ঠিক আছে? যে কোনো এক ধরনের রাশি চাইতে পারে। আচ্ছা, এবার ম্যাথ সলভ করব। আচ্ছা দেখো, এই ময়মনসিংহ বোর্ড 21, এখানে দুইটা চিত্র আছে। এই চিত্রের মধ্যে এ এবং বি দুইটা পয়েন্ট আছে। এই পাশে খোলা বর্তনী, তাই না? এখানে যে কোনো কিছু বসানো যাবে, ব্যাটারি বসানো যাবে, অন্য যে কোনো ডিভাইস বসানো যাবে। যাই হোক, এখানে যে রোধগুলো আছে একটু চিন্তা করো। এখানে গ নাম্বার প্রশ্নে বলছে যে চিত্র 1 হতে এ ও বি বিন্দুর দুই প্রান্তে বিভব পার্থক্য বের করো। আমরা জানি ভি ইকুয়াল কি বলতো? আইআর। ভি ইকুয়াল কি? ভি ইকুয়াল আইআর। আয়ের মান দেখো দেয়া আছে, আয়ের মান কত আছে? 10 এম্পিয়ার, তাই না? 10 এম্পিয়ার কারেন্ট এই দিক দিয়ে যাবে, তারপর দুইটা রাস্তায় কারেন্ট ভাগ হয়ে যাবে, তারপর দুই রাস্তার কারেন্ট আবার কি মিলিত হবে, তারপর কি বি বিন্দুতে আবার একই কারেন্ট ফেরত আসবে না? তার মানে এখানে কারেন্ট নিব আমরা 10 এম্পিয়ার ইনটু রোধ। এই রোধটা কি? তুল্য রোধ। রোধ হচ্ছে কি? তুল্য রোধ। তাহলে দেখো এইখান থেকে দুইটা রোধ শুরু হয়েছে, দুইটার শুরুর বিন্দু এখানে, যদি শেষ বিন্দু একসাথে থাকতো তাহলে এরা কি সমান্তরাল থাকতো। কিন্তু এই 6 ওহমের শেষ বিন্দু আর 3 ওহমের শেষ বিন্দু কি একসাথে আছে? না। এখানে 3, 6 এবং 9 এরা তিনটা কি বলতো? শ্রেণী। এরা তিনটা কি? শ্রেণী, তাই না? তাহলে 3, 6, 9, 9 আর 9 কত? 18। তার মানে 6 এর সাথে 18 ওহম কিসে আছে? সমান্তরালে। 6 এবং 18 ওহম কিসে আছে? সমান্তরালে। বুঝছো এটা?
3 6 9 এই তিনটা মিলে কত হবে 18। 18 আর 6 কিসে সমান্তরালে, আর এই 5 এবং 6 5 কিসে আছে শ্রেণীতে, 5 আর 5 কিসে আছে শ্রেণী। তাহলে আমরা টোটাল যে তুল্য রোধ দেখো, তুল্য রোধ আর এর মান হবে 5 প্লাস 5 আবার প্লাস এখানে 6 এবং 18 সমান্তরালে আছে, তার মানে 1/6 প্লাস 1/18 ইনভার্স। বুঝা গেছে? তাহলে তুল্য রোধ কত 5 প্লাস 5, এই 5 এবং এই 5 শ্রেণীতে আছে, বাকি 6 এবং 18 কিসে আছে সমান্তরাল ইনভার্স। এটা করো তো কত আসে দেখো তো, টোটাল আসে 14.5 ওহম। তাহলে এখানে 14.5 ওহম বসাবো, তাহলে টোটাল কত আসে 145 ভোল্ট। এটা কি বুঝছো তোমরা? টোটাল রেজাল্ট কত হবে 145 ভোল্ট। ওকে, তুলো এটা। দেখো ঘ নম্বরে বলছে চিত্র 2-এ I1 নাকি I2 কোনটা বড় কারশফের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে, তাই তো? এখন দেখো এই যে বাম পাশের যে ব্যাটারি, এটার দিকে তাকাও, এটা কত 12 ভোল্ট, ঠিক আছে? এইখানে 12 ভোল্ট থেকে কত কারেন্ট বের হচ্ছে I2, কত কারেন্ট? আর এই 8 ভোল্ট ডান পাশের ব্যাটারি, এখান থেকে কত কারেন্ট বের হচ্ছে I1। এই যে I1 লেখা আছে না, তার মানে এই দিক থেকে আসতেছে I2, এই দিক থেকে আসতেছে কি I1। কারশফের প্রথম সূত্র অনুসারে একটা বিন্দুতে যে কারেন্ট প্রবেশ করে ততটুকু কারেন্ট বের হয়ে যায়, তার মানে I2 আর I1 যদি প্রবেশ করে এই বিন্দু থেকে নিশ্চয়ই এইদিকে বের হয়ে যাচ্ছে কত বলো তো? এদিকে বের হয়ে যাচ্ছে কত I1 প্লাস I2, দুইটা যোগফল, তাই না? I1 প্লাস কি I2। আচ্ছা, তারপর এইখানে ওরা আবার দিয়ে দিচ্ছে এইদিকে ফেরত যায় কত I2, এইদিকে ফেরত যায় কত I1। বুঝা গেছে? তার মানে এখানে একটা লুপ চিন্তা করতে পারি আমরা, তোমরা লুপ আঁকায় নিবা, বুঝতে সহজ হবে। খেয়াল করো এইখান থেকে কত কারেন্ট বের হয়, এখান থেকে কত কারেন্ট বের হয় I2, তাই না? এখান থেকে কারেন্ট বের হয়ে হচ্ছে I2 কারেন্ট বের হয়ে আবার প্রবেশ করে কত I2, এরকম না? তাহলে তোমরা এই যে এরকম একটা লুপ আঁকায় নিবা, এখান থেকে যে বের হইতেছে I2 প্রবেশ করতেছে কত I2, এখান থেকে বের হইতেছে কত I1 বের হইতেছে প্রবেশ করতেছে কত I1, এবং মাঝখানে যে রোধটা, মাঝখানে রোধ কত 5 ওহম। 5 ওহমের কারেন্ট কত I1 প্লাস I2 দুইটা। এখন আবার একটু রিপিট করি, বলো 4 ওহমের কারেন্ট কত I2, 3 ওহমের কারেন্ট কত 5 ওহমের কারেন্ট I1 প্লাস I2, আর 8 ওহমের কারেন্ট হচ্ছে 1 ওহমের কারেন্ট I1, এটার কারেন্ট I1 প্লাস I2, এটার কারেন্ট কত I1। তাহলে আমি এরকম লিখতে পারি যে ডান প্রান্তের যে রোধ, দেখো আমরা প্রথমে একটু নোট করে নিছিলাম না যে কেভিএল যখন প্রয়োগ করব একটা বর্তনীতে যতগুলা লুপ থাকে ততগুলা কি থাকে কেভিএল সমীকরণ, বর্তনীতে যতগুলা লুপ থাকে ততগুলা কি কেভিএল সমীকরণ বানাবো আমরা, তারপর সমীকরণ সমাধান করে উত্তর করব, ঠিক আছে? এখন বলো বাম প্রান্তের যে লুপ, বাম প্রান্তের লুপে কেভিএল সমীকরণ, বাম প্রান্তের লুপে যদি আমি কেভিএল সমীকরণ তৈরি করি, সমীকরণটা কিরকম হবে? E সমান I1 R1, তারপর হচ্ছে আমরা এরকম সমীকরণ পড়ছিলাম না? তাহলে বাম প্রান্তে E কত 12 ভোল্ট, E কত এই যে 12 ভোল্ট ইকুয়াল প্রত্যেকটা রোধ নিব, রোধ কে কে আছে 4, তারপর 5, তারপর কত 3, 4 5 3, 4 এর কারেন্ট কত I2, তাই না? 5 এর কারেন্ট কত I1 প্লাস I2, 3 এর কারেন্ট কত I2, এদের মাঝখানে কি যোগ হবে না? বুঝছো এটুকু? আচ্ছা এবার দেখো তাহলে 12 ভোল্ট ইকুয়াল 4I2 আর 5I2 কত হইলো 9I2, আর 3I2 কত হচ্ছে বলো তো 12I2, তার মানে 12I2, আর I1 কয়টা আছে 5টা 5I1, এটা ধরলাম 1 নং সমীকরণ। বুঝছো এটুকু? আমি শেষ করলে পরে তুলো, এটা একটু বুঝে নাও, পরে গুলা নিজেরা প্র্যাকটিস করবা। তারপর বলো ডান প্রান্তের লুপে কেভিএল সমীকরণ, খেয়াল করো ডান প্রান্তের লুপের কেভিএল সমীকরণটা বলো। এখানে ডান প্রান্তের লুপে ব্যাটারি কত আছে 8 ভোল্ট, তাহলে 8 ইকুয়াল আমরা কি নিব বলো তো 1 আছে, তারপর হচ্ছে 5 আছে, আর কত আছে 2 আছে। 1 এর সাথে কত I1 প্লাস 5 এর সাথে কত I1 প্লাস I2, 2 এর সাথে কত
2i1। তাহলে ফাইনালি i1 কয়টা পাচ্ছি? একটা আর দুইটা, তিনটা আর পাঁচটা কত? 8টা। 8i1 প্লাস 5i2। এখন দেখো সমাধান করতে হবে। সমাধান তুমি যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে, বুঝা গেছে? আমি সমাধান করতেছি, দেখো এখানে i1 আছে 5টা, এখানে আছে এটা 8টা। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করি 40 হবে, এটাকে 8 দিয়ে গুণ করি 40 হবে। তখন মাইনাস করলে কি i1 চলে যাবে না? তার মানে 1 নং এর সাথে গুণ করবো কত? 8 মাইনাস 2 নং এটার সাথে গুণ করবো কত বলো তো? 5। 1 নং এর সাথে 8 গুণ করি, 8 বারং কত? 96 ইকুয়াল 40i1 প্লাস 96i2। ঠিক আছে, এবার মাইনাস করবো, এটাকে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে। তাহলে এখানে কত হবে? 40 ইকুয়াল 40i1 প্লাস 25i2। তাহলে দেখো ফাইনালি আমরা মাইনাস করলে i1 চলে যাবে, এখানে থাকতেছে কত? 56 ইকুয়াল 71, এরকম না? 56 ইকুয়াল 71i2। তাহলে ফাইনালি i2 ইকুয়াল কত? 56/71। কত আসে দেখো তো? 0 পয়েন্ট কত আসে? কত আসে এটা মিনাজল? 0.78 এত এম্পিয়ার। তাহলে বলো i1 কেমনে বের করবো? i2 এর মান যে কোনো একটা সমীকরণে বসালে কি পাবো? i1 পাবো না? বুঝা গেছে? এভাবে তুলনা করব। এটা কি বুঝছো সবাই? তুলো i1 বের করো, বের করে তুলনা করো।